অভ্যুত্থানের বিজয়ের পরেও আমাদেরকে এখনো আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। আমরা একটা অভ্যুত্থান করেছি, কিন্তু গোটা ব্যবস্থার যে কোনো পরিবর্তন হয়নি, সেটা খুব স্পষ্ট করে যেটা বেরিয়ে আসছে। প্রতিনিয়ত মানুষ একদম নতুন একটা আতঙ্কের মধ্যে, নতুন একটা উদ্বেগের মধ্যে, এবং এখানে যারা ইতিমধ্যে এটা করেছেন দেশে অথবা প্রবাসে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি না কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবার জন্য। আপনি নিরাপত্তা বিধান করবেন, কিন্তু আপনি যা খুশি বলবেন, আপনি কোনটা নাগরিক হিসাবে আমার অধিকার ক্ষুণ্ণ করছে, আমার মর্যাদা ক্ষুণ্ণ করছে, আমার নিরাপত্তা ক্ষুণ্ণ করছে, এ ব্যাপারে সুস্পষ্ট আইন করে, সুতরাং এ ব্যাপারে তো ব্যবস্থা দরকার। এবং না হলে কিন্তু এটা একটা সামাজিক নৈরাজ্যের জায়গা। না হলে এই প্রযুক্তি সেবা না হয়ে নতুন দুর্যোগ, নতুন বিপদ, নতুন নিরাপত্তাহীনতা, নতুন একটা গজব হিসেবে এগুলা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে এগুলা কিন্তু হাজির হতে পারে। এই ব্যাপারগুলো মনে করি বিশেষ যত্ন এবং বিশেষ মনোযোগের জায়গাটা আমাদের এখানে এটা প্রয়োজন হবে। আমরা এখানে কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন আমরা দেখছি না। সংশ্লিষ্ট যারা প্রতিষ্ঠান আছেন, কর্মকর্তা আছেন, এমনকি যারা দায়িত্বে আছেন, তাদেরকেও কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যাবে এখনো আমরা দেখছি না। প্রাসঙ্গিকভাবে যদি বলি, মিডিয়ার ক্ষেত্রে 15-16 বছর মিডিয়ার তো এখন বড়টাই প্রযুক্তি নির্ভর, এবং এই মিডিয়া 15-16 বছর আপনারা জানেন মিডিয়ার একটা বড় ভূমিকা আগের আওয়ামী লীগ বা ব্যক্তি শেখ হাসিনাকে একটা স্বৈরতন্ত্রী দুঃশাসকে পরিণত করবার ক্ষেত্রে। কিন্তু গত 10 মাসে মিডিয়া সত্যি কি মিডিয়া কি স্বাধীন হয়েছে? মিডিয়া কি স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে? মিডিয়া কি জন আকাঙ্ক্ষাকে তারা কি প্রতিনিধিত্ব করতে পারছে? গত 9-10 মাসে যে অনিয়ম হয়েছে, যে ঘুষ দুর্নীতি হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, ঠিকাদারি হয়েছে, জোর জবরদস্তি করে মন্ত্রণালয়গুলো থেকে যেভাবে নিয়োগ বাণিজ্য হয়েছে, শত শত হাজার হাজার কোটি টাকা যেভাবে ভাগ বাটোয়ারা হয়েছে, মিডিয়া তার 100 ভাগের 1 ভাগও মিডিয়া এটাকে জনসমক্ষে আনতে পারেনি। আমি কি সত্য কথা বলছি ব্যাপারে? আপনারা কি বলেন? আমি কি বাড়িয়ে বললাম কথাটা? আমি কথা বাড়িয়ে বলেছি? এটা যদি বাড়িয়ে বলে না থাকি, তাহলে কথাটা পরিষ্কার করে বলা দরকার। হ্যাঁ, আগের তুলনায় যদি তুলনা করেন, হয়তো মিডিয়ার কিছু স্পেসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু নতুন নিয়ন্ত্রণ, নতুন একটা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, নতুন একটা ভয়ভীতি, এবং আগে যেটা কখনো হয়নি, আপনি সরাসরি যে আপনি হামলে পড়ছেন, আপনি মিডিয়াকে আক্রমণ করছেন, তাদেরকে আপনি স্যাক করছেন, চাকরি থেকে বের করে দিচ্ছেন, তাদেরকে শারীরিক লাঞ্ছনার জায়গাটা তৈরি করছেন, নতুনভাবে নিয়োগের জায়গাটা আপনি যুক্ত করছেন অনেকগুলো জনপ্রিয় বড় গণমাধ্যম পর্যন্ত। তো যেখানে সরাসরি রাজনৈতিক চাপের কারণের জন্য সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে অপসারণ করা হয়েছে, এবং মনে করা হয়েছে এই সরকার, আমি দেখলাম কেউ এই সরকারকে রেজিম হিসাবেও এখনো বলা শুরু করেছেন। এই সরকারকে রেজিম হিসেবে বলতে হবে যে আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, এটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই দুর্ভাগ্যের। এই সরকারকে যদি রেজিম যদি নাম দেওয়া হয়, কারণ রেজিমের না হলে কিভাবে মিডিয়াগুলোকে তারা হামলে পড়ছে, তারা এক ধরনের মব ভায়োলেন্সের মতন করে অফিসে যে হামলা করছেন, তারা তাদেরকে জবরদস্তি করছেন, এবং সেটা করে এক ধরনের সন্ত্রাস, নতুন করে মিডিয়ার জগতে এক ধরনের সন্ত্রাসের জায়গাটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটার জন্য তো 15-16 বছর তো আমরা আন্দোলনটা করিনি। এগুলো আশা করি এগুলো বিবেচনার মধ্যে নেবেন। এবং মিডিয়া যদি বলা হয় না যে 4th স্টেট আপনি, তো ফলে আমরা যে মুক্ত সাংবাদিকতা, মুক্ত তথ্য, চিন্তার স্বাধীনতা, আমি মুক্ত সাংবাদিকতা বলতে সাংবাদিকের মুক্ত স্বাধীনতার কথাটাই সবার আগে। সেই জায়গাটা কিন্তু নতুন বিপদ, নতুন ধরনের আতঙ্কের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এগুলো আমি মনে করি বিবেচনার মধ্যে নেব, এবং এসব ব্যাপারে আমাদের নতুন করে আমাদের কণ্ঠগুলোকে অনেক বেশি এটাকে জোর করে এটাকে আনা দরকার। স্টারলিংকের কথাটা আপনারা বলেছেন, সরকার স্টারলিংক আনছেন, কেন আনছেন, কি শর্ত, কি বিষয়াশয়, এটার সাথে বাংলাদেশের এটা আদৌ দরকার কিনা, আপনি উন্নত প্রযুক্তির নাম করে এটাকে নিয়ে আসছেন, এই বিষয়গুলো জনপরিসরে এখনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনার ভেতরে আসেনি। কিন্তু
কিন্তু যখন আমি দেখি যে স্টারলিংককে আপনি এখানে যুক্ত মনে করছেন, এটা বিরাট একটা অর্জন হিসেবে দেখছেন। একই সাথে যখন আমি দেখছি, যখন আপনি আবার বলছেন যে আপনি বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করে আপনি রাখাইন পর্যন্ত একটা মানবিক করিডোর আপনারা তৈরি করবেন, পৃথিবীর ব্যতিক্রম ছাড়া আমাদের মানবিক করিডোরগুলো পৃথিবীর বহু প্রান্তে এটা শেষ পর্যন্ত এটা সামরিক করিডোর এগুলো পর্যবেসিত হয়েছে। আমরা মানবিক দায়িত্ব পালন করতে যেয়ে 17 সাল থেকে 14-15 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের জীববৈচিত্র্য দক্ষিণাঞ্চলে প্রায় বিপন্ন, এবং যেটা ভবিষ্যতে আমাদের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য ইতিমধ্যে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে আমরা দেখছি যে আপনারা রাজনৈতিক দল, জনসমাজের কারোর সাথে আলাপ আলোচনা না করে সরকারের তিন ধরনের কথা বলছেন। তার অর্থটা কি? তার অর্থ সরকার মানবিক করিডোরের নাম করে অনেকগুলো জিনিস সরকার তারা হয়তো গোপন করতে চাইছেন। তারা মানুষের কাছে অনেকগুলো তথ্য, আমার ধারণা হতো তারা কিন্তু লুকোতে তারা চাইছেন। যদি লুকোতে না চাইতেন তাহলে 3জন কর্তা ব্যক্তি কিন্তু 3 রকমের কথা কিন্তু বলতেন না। ওই যে বলে না, আপনি যখন দাঁড়িয়ে কোনো ধোঁয়া দেখেন কোথাও, তার মানে ভেতরে কিছুটা আগুন আছে, ভেতরে কিছু একটা জ্বলছে, আগুনটা সরাসরি দেখছেন, কিন্তু ধোঁয়া দেখে আপনি তো অনুমান করবেন। তা আমি দেখছি অনেকগুলো ধোঁয়া কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে যখন আবার সরকারের 1 নম্বর থেকে বলা হয় চট্টগ্রাম বন্দরকে তারা উন্নত ব্যবস্থাপনার জন্য, অভিজ্ঞ ব্যবস্থাপনার জন্য তারা বিদেশি কোম্পানির কাছে তারা হস্তান্তর করবেন, নতুন করে আমার তো উদ্বেগের জায়গাটা বাড়ছে। উদ্বেগটা কোথায়? 17 সাল থেকে চট্টগ্রাম বন্দর আমার অর্থনীতির প্রধান লাইফলাইন। আমার যে সমুদ্র বন্দর, আমার অর্থনীতির বড় একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। 17 সাল থেকে আমরা কিন্তু উন্নত প্রযুক্তি, বেশ কিছু উন্নত প্রযুক্তি আমদানি করে এটা এখন লাভজনক পর্যায়ে আছে। যদি দক্ষতা বাড়ানো দরকার হয় তাহলে আমি এখন তো সেখানে আনা সম্ভব। প্রযুক্তি, এমনকি প্রযুক্তিবিদ অনেকগুলো, অর্থাৎ আমার 100% আমার দেশীয় মালিকানায়, দেশীয় সংস্থা, আমার বন্দর কর্তৃপক্ষের দায়িত্বে এটাকে আমি আরো গতিশীল, আরো দক্ষ, আরো যোগ্য, আরো অনেক বেশি এটাকে আমরা কিন্তু কার্যকরী করার সুযোগ আছে। কিন্তু একথা বলে আপনি কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়া রাজনৈতিক দল, জনসমাজ অথবা যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কারো কোনো মতামত না নিয়ে আপনারা বলে ফেলছেন যে অভিজ্ঞ প্রতিষ্ঠান আরো দক্ষতার জন্য আপনারা বিদেশি কোম্পানির কাছে আপনারা তুলে দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের কোনো তৎপরতা নেবার কিন্তু কোনো সুযোগ আপনাদের জন্য নাই।